এটা হলো তোমার আর এটা হলো যেটা আমাদের গ্রাউন্ড পয়েন্টের কাজ। এটা হলো কোড আর এটা হলো অথবা গাইড। এখন সিঙ্গেল কোড দিয়ে তুমি এক সিঙ্গেল ফেজ লাইনের জন্য ইউজ করতে পারবে, কিন্তু যখনই আমাদের থ্রি ফেজের ব্যাপারটা আসবে তো তখন হলো থ্রি কোডকেও ইউজ করা হবে। এবং এই তিনটা কোডই এখানে এটা সি এর জায়গা সি এন। এখন এই সি এন এর ভ্যালুটা তোমার সি কোডটাকে মেজারমেন্টের জন্য এখন এখানে মেজারমেন্টের জন্য পরে আসছো এই যে এখানে আমরা শুরুতেই অনেক কিছু আলাপ করছি, তার ভিতরে থ্রি ফেজ অর্থাৎ থ্রি কোণ কেবলের জন্য ক্যাপাসিট্যান্সের হিসাবটা কিভাবে করতে হয় এগুলো হলো ডিটেইলস এখানে আমি ছবি আঁকে তোমাদের বলছি। বললাম যে সিঙ্গেল কোরের ক্ষেত্রে এই একটা কোর আর বাইরে হলো ইনসুলেটর বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। কারণ এটা থাকে হলো গ্রাউন্ড পটেনশিয়াল আর এটা হলো তোমার এখানে মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা হলো এটা। তো এখানে তোমার যে ভোল্টেজটা মেইন ভোল্টেজটা এটা থাকে। এখন এই ভোল্টেজ আর এই ভোল্টেজ দুই ভোল্টেজ এটা তো জিরো পটেনশিয়াল, তাও তো একটা ভোল্টেজ। তো এখন এটার ভিতরে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম হয়, ওই ধরনের একটা ক্যাপাসিট্যান্স ফর্ম। কিন্তু যখন আমি থ্রি ফেজ ইয়ে করবো থ্রি কোর, সেখানে আমার তিনটা কোর থাকবে। এখন তিনটা কোরের আবার এই সাইডে তোমার ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালগুলো থাকবে। এখানেও ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, এখানেও আছে, এখানেও আছে। তো যার ধরুন আমি যদি এখন সিমেট্রি কনসিডার করি, তার মানে তিন ফেজেরই যদি আমি ভোল্টেজ ম্যাগনিটিউডটা ব্যালেন্স ভোল্টেজের জন্য তিনটারই ভোল্টেজের ম্যাগনিটিউডটা সমান, আবার ফ্রিকোয়েন্সিটাও সমান। তো এখন সিমেট্রি মানে এখান থেকে এখান থেকে যে ডিসটেন্স, এখান থেকে একই ডিসটেন্স, এখান থেকে একই ডিসটেন্স, যদি আমি এই ধরনের সিমেট্রি কনসিডার করি, এই স্যার ইনসুলেটর ম্যাটেরিয়াল কি সেম? হ্যাঁ সেম ম্যাটেরিয়াল। তো তাহলে আমাদের বলতে পারি এখানকার যে ক্যাপাসিট্যান্সটা ফর্ম করতেছে সেটা এইটা এবং এটা একই সমান। আবার এখান থেকে এখানে আরেকটা ক্যাপাসিট্যান্স ফর্ম, তো এখান থেকে এখানে যে ক্যাপাসিট্যান্সটা ফর্ম হচ্ছে সেটা হলো সিই নাম দিচ্ছি, আর এটা বিটুইন দ্য বোর্ড যেটা হলো সেটা সিসি নাম দিচ্ছি, সিসি। এখন এটা তখন তোমার দেখতে এটা না তো এটার মতো হবে। তাহলে এখানকার ভিতর থেকে আমি কি করতেছি এখন, মানে এই ভিতরের পার্টটা আমি এখন
ইনকোয়ারি করতেছে, এটা একটা ডেল্টা আছে, এই ডেল্টাটাকে স্টার বানাই, জি স্যার। স্টার বানালে এটা হিসাব করা দিলাম। তাহলে ওয়াই ডেল্টাতে যে হিসাবটা, সেটাতে আমাদের ইম্পিডেন্সের হিসাব। জি তার মানে এখানকার ইম্পিডেন্স যদি Z1 হয়, এটা যদি Z2 হয়, তাহলে এটা হবে এই দুইটার গুণ ডিভাইডেড বাই টোটাল। এটা হলো এটা এর গুণ ডিভাইডেড বাই টোটাল। জি স্যার। এখন যদি আমি এটা দিতে যদি সমান কনসিডার করি, তাহলে কি হবে? এখানে Z1 স্কয়ার হবে আর এখানে 3Z। জি স্যার। এখন এখানে এটা কেটে গেলে Z/3 হবে। এখন আমি যদি এই ফর্মুলাতে আসি যে XC অর্থাৎ ইম্পিডেন্সের সাথে ক্যাপাসিট্যান্সের যে রিলেশন, সেই রিলেশনটা যদি দেখি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি Z12 এটা লিখতে পারি 1/C/2, আর এই সাইডে এখানে 1/ωc, এটা Z মানে 1/ωc, C মানে এখানে CC, আর নিচে হলো 3। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি। এখন উপরে 1 এখানে উপরে 1, এখন তাহলে এই দুটো যদি সমান হয়, তার মানে নিচে পদটা সমান। এই যে ওই ছেলেটাকে যেভাবে বোঝাই দিলাম, 1/x যদি 1/y হয়, তাহলে এখানেও আমাদের তাহলে দুটো থেকে ওমেগা 1 যদি কেটে যায়, তাহলে C12 ইকুয়াল টু এটা। জি স্যার। তাহলে এখান থেকে এখন যদি আমি টোটালটা হিসাব করতে চাই, তাহলে এখানকার জায়গাতে আমি লিখলাম 3cc, এই পার্টটা এই তিনটাকে তুলে দিয়ে আমি এখানে পাবো যেটা 3cc, এখানেও 3cc পাবো, এখানেও 3cc সম্পূর্ণ সি। আর এখানে তো CE তে যেটা সেটা আগেটা যা আছে এখনো তাই ইম্পিডেন্স। তার মানে আমার জানালা হলো রেগুলার। ক্লিয়ার? জি স্যার। সেটাই তোমার বইয়ে বললাম যে বইয়ে তোমার সরাসরি এখান থেকে এটা লিখে দিচ্ছে, কিভাবে আসে কত হিসাব করে দেখাই। এইটা আমরা একটা ছোটখাটো কোশ্চেন বানাতে পারি। দেখাও যে এটা ইকুয়াল টু এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আন্ডারগ্রাউন্ড কেবলে তোমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিকে আমরা হিসাব করতে পারবো, অর্থাৎ পারমিসিবল কত কারেন্ট আমরা এটাতে ফ্লো করাতে পারবো। এখন আমরা জানি যে ওভারহেড কন্ডাক্টর বলো আর আন্ডারগ্রাউন্ড কন্ডাক্টরই বলো, কেবলটা যেহেতু তোমার 100% পারফেক্ট নয়, এর ভিতরে কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে। আর রেজিস্ট্যান্স থাকলেই এখানে I স্কয়ার আর লস হবে, আর এই লসটা কি হবে? হিটে কনভার্ট হবে। ট্রান্সমিশন লাইনেও আমাদের যখনই কারেন্ট ফ্লো হবে, তখনই এর ভিতরে একটা লস হবে। এই জন্যই আমি একই ট্রান্সমিশন লাইনের ভিতর দিয়ে আমার ইচ্ছে মতো আমি পাওয়ার ট্রান্সমিট করতে পারবো না। ওটার একটা ক্যাপাসিটি আছে, ওর বাইরে মানে কারেন্ট মানে কি, আসলে তুমি যেমন লোড লাগাবা ওই রকম কারেন্ট ফ্লো হবে। এখন যার ধরুন তোমার ওই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি আমার জানতে হবে, না হলে তুমি যদি আন্দাজে বেশি লোড কানেক্ট করো, কারেন্টও বেশি ফ্লো হবে, আর কারেন্ট বেশি ফ্লো হলে তোমার লস বেশি হবে। তার কারণ কানেক্ট তোমার এটাই হলো I স্কয়ার আর এ লসটা কনভার্ট হবে ই লস। এখন এখানে এই লসটা যেটা I স্কয়ার আর, সেটা হলো রেজিস্টিভ লস। এখানে শুধু আমরা রেজিস্ট্যান্সটা কনসিডার করছি। অন্যদিকে আমাদের এই যে ডাইইলেকট্রিক লস একটা আছে, যেটা এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কারণে হয়। তো এটার থেকেই আমরা টোটাল লসটা হিসাব করতে পারি, এবং সেখান থেকে আমরা টোটাল কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বের করতে পারি। এখন আমাদের সবসময় এই লসটা, যেহেতু এই এনার্জি লসটা আমার আবার হিটে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? তো এখন তো তোমার এখন
মানে এখন এই কেবলের ভিতর দিয়ে পারমিসিবল কত হিট মানে সে টলারেট করতে পারবে, তার উপর নির্ধারণ করে আমার কারেন্টটা বের হবে। ওটাই হলো আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, বৃষ্টি বাদল Capacity of an underground cable is determined by maximum permissible temperature rise. এখন টেম্পারেচার যখন রাইজ হচ্ছে তখন তোমাদের এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালেরও টেম্পারেচার বেড়ে যাবে। জি স্যার। এখন এই টেম্পারেচারের হিসাবটা তখন তোমাদের বিটুইন একদিকে কেবল আর এই এটার ভিতরে ম্যাক্সিমাম আমার কত মানে টেম্পারেচার আমরা অ্যালাউ করব সেটার উপর নির্ভর করেই আমাদের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা হিসাব করা হয়। তো এখানে আমরা একবারে যদি মানে সিম্পল ওয়েতে যাই, এখানে তিনটা লস হবে, শুধুমাত্র একটা নয়। আমি যেটা আই স্কয়ার আর যেটা বলছি সেটা হলো কপার লস। আই স্কয়ার আরটা হলো কপার লস। এখানে শুধুমাত্র আমি কন্ডাক্টরের বা কোরের রেজিস্ট্যান্সটা কনসিডার করছি, অন্য কিছু আর করিনি। এখন এর সাথে আরো দুটো লস আসবে, যে হিস্টেরিসিস লস অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আর ইলেকট্রিক লস, যেটা আমাদের ওই ট্রান্সফরমারের ক্ষেত্রে বা তোমাদের জেনারেটরের ভিতরেও, অর্থাৎ যখনই এসি কারেন্ট ফ্লো করবে তখনই এই কারেন্ট রিভার্সাল ফ্রিকোয়েন্সি তোমার একবার চেঞ্জ হওয়ার কারণে ভোল্টেজটা আমার একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে। তো এই যে ভোল্টেজ রিভার্সালের কারণেই তোমাদের দুটো আরো লস, এডিশনাল লস আসবে। সেটা হলো একটা হলো হিস্টেরিসিস লস আর একটা হলো ইলেকট্রিক লস। এই টোটাল লসটাকেই তোমার হলো কনসিডার করতে হবে ফর হিট ক্যালকুলেশন। তো এখন এখানে তোমার এই থার্মাল রেজিস্ট্যান্স এইগুলা ক্যালকুলেশন এগুলা, তারপরে তোমার এই এস এর ভ্যালুটা অর্থাৎ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের থার্মাল রেজিস্ট্যান্স অফ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, সেটা এই ফর্মুলাটা আমরা খালি এই লাস্ট এই ফর্মুলাটা আমরা দেখব, অত ডেরিভেশন আমাদের এখানে দরকার। এখন এই যে কারেন্টের যে হিসাবটা সেটা হলো এখানে টি ওভার এন আর এস। এখানে আরটা হলো তোমার রেজিস্ট্যান্স, কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, ওই যে আই স্কয়ার আর সেটা হলো তোমার এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। তার সাথে সাথে আরো দুটো আমাদের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের কারণে আরো দুটো টার্ম আসতেছে, সেটা হলো এস। আর টি হলো যে ম্যাক্সিমাম কত টেম্পারেচার আমি অ্যালাউ করতে যাচ্ছি, the temperature difference অথবা temperature rise between the conductor and the soil। তোমার এটা যেহেতু অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কতখানি তুমি টেম্পারেচার ম্যাক্সিমাম অ্যালাউ করবা, সেই অ্যালাউয়েবল টেম্পারেচার রেঞ্জটা বলে দিবে। আর এন হলো তোমার নাম্বার অফ কন্ডাক্টর, যেটা সিঙ্গেল করের জন্য এন হলো 1, 3 করের জন্য এন হলো 3। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই তিনটা জিনিস। আর এস হলো তোমার ওই যে টোটাল থার্মাল রেজিস্ট্যান্স অর্থাৎ সাম অফ দা থার্মাল রেজিস্ট্যান্স অফ দা ডাইইলেকট্রিক এন্ড দ্য সয়েল। এখন এখানে বললাম যে রেজিস্ট্যান্স হলো দুইটা, একটা হলো তোমার আর যেটা হলো কোরের রেজিস্ট্যান্স, আর একটা হলো ডাইইলেকট্রিক রেজিস্ট্যান্স, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, সেটাকে থার্মাল রেজিস্ট্যান্স হিসেবে বলা হচ্ছে এখানে। এবং সেটারও হিসাবটা আমরা এই ফর্মুলাতে বের করব, এই ফর্মুলাতে s = k ওভার এটা লন r ওভার r। এখন k টা কি জিনিস r টা কি জিনিস সেটাও এখানে তোমার বলা আছে, এই যে থার্মাল রেজিস্টিভিটি অফ ইনসুলেশন ম্যাটেরিয়াল অথবা ডাইইলেকট্রিক। আর r ছোট r টা হলো কেবলের রেডিয়াস, আর বড় আরটা হলো এই সেন্টার থেকে এই যে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের, অর্থাৎ
সেন্টার থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা হলো বড় পার্ট। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তাহলে এসটা আমরা এই ফর্মুলাতে বের করব। যদি না দেওয়া থাকে আর দেওয়া থাকলে তো ওটাই ইউজ করব। তাই একটা আমি যদি সিম্পল একটা एग्जांपल এখানে একটা দেওয়া আছে সেটা যদি ইউজ করি, এ সিঙ্গেল কোর কেবল তার মানে n = 1। শিট। এখন এখানে সিঙ্গেল কোরে প্রবলেমটা হলো সিঙ্গেল কোরে, তার মানে n = 1। জি স্যার। সেই কোথায় গেল সেই n এই যে n = 1। ক্লিয়ার? Yes, sir. তার মানে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব n = 1। এখন একটা একটা করে আমাদের ওখানে তিনটে জিনিস জানতে হবে। একটা হলো n t r s, এর ভিতরে কি কি দেওয়া আছে ডাইরেক্টলি আর কিছু বের করতে হবে। আচ্ছা, the core diameter being 3 মিলিমিটার, তার মানে ছোট আটটা, এটা এখানে d ডায়ামিটার দেওয়া আছে, তার মানে 15 হ্যাঁ 15। এই যে তোমার এইটা হলো 15 ছোট আর এই মিটারটা। জি স্যার। আর বড় আর বড় আটটা তার সাথে আমার ওই বাইরে ইয়েটা অ্যাড করতে হবে, ডাইলেক্ট্রিক ম্যাটেরিয়ালটা থিকনেস, and the dielectric thickness is 40 মিলিমিটার। তার মানে ওর সাথে আরো 40 যোগ দিতে হবে, জি স্যার। তাহলে বড় আটটা পাবো। তার মানে আমার এইটা হলো আমার ছোট আর, এইটা হলো স্মল আর, আর এখান থেকে এই পর্যন্ত এটা বড় আর 1টা। ক্লিয়ার? তাহলে তোমার সেই R1টা আমি বের করতেছি, তার সাথে থিকনেসটা যোগ দিয়ে এটা, তার মানে ওই ফর্মুলার আমার এটাও জানা হলো এটাও জানা হলো, আর থাকলো খালি কে টা বাকি। এই কে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, থার্মাল রেজিস্টিভিটি অফ দ্য ডাইলেক্ট্রিক ইজ 5 থার্মাল ওহম মিটার। তার মানে কে এর ভ্যালুটা হলো তোমার 5, এই কে এর ভ্যালুটা 5। ক্লিয়ার? আচ্ছা, এখন and the thermal resistance between sheet and ground surface is 0.45 ohm per meter। স্যার স্যার এখানে 5 ওম পার মিটার স্যার, আবার আরেক ভ্যালু দেখতে স্যার এটা মিলিমিটার, সেটা আমার এসে আর এই দুটো মিলিমিটার হোক কিছু হোক, যদি রেশিও হয় তাহলে তো ঘুরে ফিরে সেন্টিমিটার। কাটাকাটি। হ্যাঁ। আচ্ছা, তো এখন S1 এর ভ্যালুটা আমি এখান থেকে বের করে নিলাম, এই ফর্মুলা দিয়ে বের করলাম। এখন এই যে S2 এর ভ্যালুটা বিটুইন তোমার শীট এন্ড গ্রাউন্ড, এই যে শীট এবং গ্রাউন্ডে এখানে এই ভ্যালুটা হলো তোমার S2, 0.4 যোগ দিয়ে আমি টোটাল S টা পেয়ে টোটাল গেলাম। তাহলে আমার সবগুলো জানা হয়ে গেল। জি স্যার। আমার এই ফর্মুলা ছিল কোথায় লিখি যে I = T/N/R/S, এই ফর্মুলা। ক্লিয়ার? তাহলে এখানে n এর ভ্যালু হলো 1, n এর ভ্যালু হলো 1, আমি কিছু একটা মুছে বের করে নেই। এই আন্ডারগ্রাউন্ড কেবল থেকে আমাদের দুইটা কোড সঠিক হবে, 10 মার্ক। চারটার ভিতরে দুইটা, তার মানে 20 মার্কের কোশ্চেন এটা। আর বাকি আরো কমবেছে, ডিস্ট্রিবিউশন থেকে তোমার আরো তিনটা কোশ্চেন হবে। ট্রান্সমিশনের জন্য আন্ডারগ্রাউন্ড কেবল, আচ্ছা n = 1, s = এখানে পেলাম আমি টোটাল 1.48 ওহম মিটার, ওহম মিটার। এখন t এর ভ্যালুটা দরকার, s এর সরি r এর ভ্যালুটা, r এর ভ্যালুটা তো দেওয়া আছে, ডাইরেক্টলি দেওয়া আছে। r এর ভ্যালুটা কত দেওয়া আছে?
যেটা মিলার হচ্ছে 55 মিলি হ্যাঁ? আচ্ছা স্যার 55 মিলি হ্যাঁ the electrical resistance of the cable is 110 micrometer per meter length আর তার মানে 110 মাইক্রো তার মানে 10 to the power minus 6 এটা পার মিটার এখন এখানে আছে তোমার কত ইয়াটা লেন্থটা কত আর টোটাল লেন্থ হলো তোমার কোথায় বলা আছে টোটাল লেন্থ কেবল কেবলের লেন্থটা কত হুম, 110 per meter. হুম। এমনি কেবলের টোটাল লেন্থ বলা নাই কখন দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত আমরা ওই ওটাই ঈদের পরের দিন তো মিস করতেছে। আচ্ছা আচ্ছা এখন টেম্পারেচার রাইজের কথা বলা আছে তোমার পারমিসেবল টেম্পারেচার রাইজ এখানে 55 সেন্টিগ্রেড নেক্সট ম্যাক্সিমাম এর বেশি যাওয়া যাবে না তার মানে টি এর ভ্যালুটা এখানে তোমার 55 তাহলে আমার সব কিছুই না আর 110 এটা হলো আর এর ভ্যালু 110 টাইমস 10 to the power minus 6 আর এটা হলো এস এর ভ্যালু বসাই দিলে ক্যালকুলেশন করলে 581 অ্যাম্পিয়ার তার মানে ম্যাক্সিমাম আমি এত লোড কানেক্ট করতে পারবো তার বেশি করা যাবে না এখন অলওয়েজ সেফটি ফ্যাক্টর আমাদের রাখা হয় অর্থাৎ সেফটি ফ্যাক্টর যদি আমি এখানে মিনিমাম 2 ও রাখি তার মানে এর অর্ধেক কারেন্ট আমি চালাতে পারবো তার বেশি গেলেই আমাদের জন্য রিস্ক হয়ে যাবে বুঝা গেছে আচ্ছা তো এই পর্যন্তই আমরা এই আন্ডারগ্রাউন্ড কেবলের স্যার টিএর ভ্যালু কি স্যার দেওয়া থাকবে সব সময় ওটা তো হয় দেওয়া থাকবে মানে অন্য ইনফরমেশন দিবে যেখান থেকে টিএর ভ্যালু বের করা যাবে এই যেমন এইটাতে ক্লিয়ার হলো দেওয়া আছে যে তোমরা এই একটা প্রবলেমেই মানে প্র্যাকটিস করবে আর বেশি করতে হবে তার মানে টিএর ভ্যালু এটা কেস থিওরি করতেছে এটা দরকার নাই যতখানি পড়ালাম এটাই হলো তোমরা প্র্যাকটিস করবে আচ্ছা এখন আমাদের নেক্সট হলো যে ডিস্ট্রিবিউশন আমাদের কোর্সটাই হলো ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন তো আমাদের ট্রান্সমিশন পার্টে সেটা জিনিস আমরা আলোচনা করলাম এটা হলো ওভারহেড ট্রান্সমিশন লাইন আন্ডারগ্রাউন্ড সিআর বেশি কথা বলে আচ্ছা এখন এখন আমরা ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথাবার্তা বলবো তো এটার আগে আমরা যে মিডের একটু রিভিউ করে নেই তারপরে স্যার ডিস্ট্রিবিউশন আজকে স্যার আমাদের ট্রান্সমিশন শেষ হয়েছে না স্যার? হ্যাঁ ট্রান্সমিশন শেষ স্যার। হ্যাঁ transmission। এখন ডিস্ট্রিবিউশন আর কিছু মেথড আছে যেটা হলো অ্যাডভান্স মেথড সেটাতে আমরা স্ট্যাটকম বলে এসভিসি বলে যেগুলো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো দিয়ে ট্রান্সমিশন লাইনের কম্পেনসেশনের জন্য ইউজ করা হয় তো ওই পার্টটা আমি দেখি তোমাদের কিছু টাস্ক করবে অ্যাটলিস্ট যদিও এর আগে সম্ভবত কোনো টিচার সিলেবাসে আছে কিন্তু ওই পার্টটা যাইতে পারে না বা পড়ায় না তো আমি ওই পার্টটা তোমাদের একটু টাচ করব যাতে করে তোমাদের যারা হ্যাঁ একদিকে তো বেসিক তো লাগবেই তোমাদের চাকরি ইন্টারভিউতে এই জিনিসগুলো সম্বন্ধে তোমরা পরিচিত কিনা এটা জিজ্ঞেস করতে পারে স্টার্ট করার নাম শুনছো কি এটা এটার একটা অ্যাপ্লিকেশন আছে তারপরে এসবিসির নাম শুনছো এটা কি করে এটা দিয়ে এটা কি অ্যাটলিস্ট যেন তুমি দুটো আনসার দিতে পারো যাতে ওরা বুঝতে পারে যে হ্যাঁ তুমি এই সম্বন্ধে জানো আর যারা তোমরা
আমাদের হায়ার স্টাডি করবে তাদের জন্য তো এগুলো একটা রিসার্চ রেভিনিউ, অর্থাৎ এগুলোর উপরে রিসার্চ করা অনেক স্কোপ আছে। তো স্যার আমাদের কি পাওয়ার সিস্টেম টু আছে? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার সিস্টেম টু আছে ওখানে তো। পাওয়ার সিস্টেম টু না আছে? না, ওটা ওটা নতুন গাড়ি কোনো না, ওটা হলো অপশনাল কোর্স। ওখানে তোমাদের পাওয়ার সিস্টেম স্টেবিলিটি নিয়ে কথা বলতে বলা হয়। আর বাইরের দেশে ওই স্টেবিলিটি পার্টটা তোমাদের এই পাওয়ার সিস্টেমের ভিতরে ইনক্লুড করা। তো ওখানে আবার যেমন তোমাদের কিছু জিনিস বাদ দেওয়া আছে, যেমন ট্রান্সমিশন লাইনের পার্টটা, তারপরে এটা এটা আবার ঢুকানো আছে অন্য সিলেবাসের ভিতরে। তো এটাকে এখন বাংলাদেশে যেভাবে তোমাদের সিলেবাসটাকে ডিফাইন করে, তো এখানে পাওয়ার সিস্টেম 2 নামে আরেকটা কোর্স আছে যেখানে স্টেবিলিটি, পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, এটা একটা আরেকটা ভাইটাল পয়েন্ট। তো এখানে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি, স্টেডি আমি বলছিলাম যে আমরা ইয়ার করছিলাম 05 করছিলাম, তখন বলছিলেন যে আমি এটা দিকে তারা না, ওটা বললাম তো, ওটা অপশনাল কোর্স। এখন ওটা তো আমাদের এখানে অফারই করা হয় না। অফার করলে না তুমি নিতে পারো। আপনার সৌদি আরবে আছে, ওইখানে কি স্যার আমাদের গাড়ি কোনো মিলে স্যার? ওই তো বললাম তো যে ধরো আমাদের এখানে এক্স একটা কোর্স, ওয়াই একটা কোর্স, এই এক্স কোর্সের ভিতরে এই জিনিসগুলো আছে, ধরো 3-4 জিনিস আছে এ বি সি। এখন এখানে হ্যাঁ, এখন দেখা গেল যে এই পার্টটা এটা এখানে ঢোকায় দিয়েছে, আর এটার আবার এখানে নিয়ে আসছে, এই ধরনের মানে একটু রিশাফল করা আছে। তো তার জন্য তোমার এক্স্যাক্টলি মিলবে না, একটু ডিফারেন্ট। টোটাল জিনিস একই থাকতেছে কিন্তু কিন্তু হ্যাঁ, তোমার কোর্সের নাম ভিন্ন করে। এখন বাংলাদেশে মনে করে যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের আমরা এটা মনে করতেছি যে বেশি জরুরি, এই স্টেজে এটা শেখানো জরুরি। ওরা মনে করতেছে যে না, আমরা এটা 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 বেশি জরুরি। এটা ডিপেন্ড করে তোমার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। আচ্ছা দেখা, এখন আমরা এই ডিস্ট্রিবিউশনের পার্টে একটা হলো জেনারেল জিনিস, যে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভিতরে কি থাকে। এটা এসি, এখানে দুটো জিনিস আসছে, একটা হলো এসি ডিস্ট্রিবিউশন আর একটা হলো এসি ডিস্ট্রিবিউশন। আমাদের ট্রান্সমিশনে আমরা কি করতেছি, হাই ভোল্টেজ। আমি আজকে এটা নিয়ে ডিটেইলসে যাব না। আমরা স্যার ইন্টারভিউ না ম্যাথ প্রাইস বলছে করাবে তুমি থামো একটু থামো, দেখো সিআর বেশি করতে হবে। আমি বলতে দিয়েছি, আমি এটা তো মাথা বুঝা বিদেশ থেকে আসছে শেষ আবার অনেক মজা লাগে। ভিডিওর ভিতরে ফাইনাল জানদা স্যামুয়েল তার হাজবেন্ড কানেক্ট করতেছি না। এখন ডিভাইস কানেক্ট করার জন্য আমরা কি করতেছি, আদার এন্ডে গিয়ে এই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে তারপরে হলো ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, এই পার্টটা হলো ডিস্ট্রিবিউশন পার্ট। এই গ্রিন পার্টটা হলো তোমার ডিস্ট্রিবিউশন পার্ট। বুঝা গেছে? এই গ্রিন পার্ট। এখন এটা নিয়েই আমাদের নেক্সট টপিকটা যেটা হবে সেটা এই গ্রিন পার্টটা নিয়ে। এখন এখন আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলতে চাচ্ছিলাম যে এই ট্রান্সমিশন পার্টে তোমাদের আমি দুই ধরনের ট্রান্সমিশনের কথা বলছিলাম, যে একটা হলো এসি ট্রান্সমিশন আর একটা হলো ডিসি ট্রান্সমিশন। যদিও সংক্ষিপ্তভাবেই বলছিলাম যে আচ্ছা, ওটা ইয়ের ভিতরে আছে আমার জিরো ফাইভের। তো এইরকম ডিসি মানে ডিস্ট্রিবিউশনও আমাদের এসি ডিস্ট্রিবিউশন আছে, ডিসি। আমাদের যেহেতু মানে ইয়েটা জেনারেশনটা এসি, আমাদের মেইনলি মানে ট্রান্সমিশনটাও কিন্তু এসিতে। ডিসিতে আমরা ইউজ করি যেখানে ডেন্সলি পপুলেটেড এরিয়া,
অথবা ভেরি লং ডিস্টেন্স এটাকে পাওয়ারটাকে ট্রান্সমিট করতে হবে, সেক্ষেত্রে হলো তোমার ডিসিটা মানে প্রফিটেবল হবে। সেই ডিস্টেন্সটা মিনিমাম 600 কিলোমিটার যদি হয়, 600 কিলোমিটারের উপরে, তখন হলো এটা প্রফিটেবল হবে। ডিস্টেন্সটা যদি 600 কিলোমিটারের উপর, আদারওয়াইজ এটা ডিসিতে যাওয়াটা হলো লস, বোকামি হবে। তো অনেক দেশে আছে, বাংলাদেশে আছে বাংলাদেশে নাই। আবার অনেক জায়গাতে আছে তোমার যদি ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট হয়, তুমি এক এক দেশ আর এক দেশের সাথে তুমি কানেক্ট করতে চাচ্ছ, ধরো ইন্ডিয়া থেকে বিদ্যুৎ যেটা হ্যাঁ, frequency হ্যাঁ। আলাদা। এরা হলো 50 হার্টজ, এরা হলো 60 হার্টজ। সেখানে তুমি সরাসরি এসি ট্রান্সমিট করতে পারবে না। আগে ডিসিতে কনভার্ট তখন সেখানে তোমাকে আগে ডিসিতে কনভার্ট করতে হবে, তারপর ওই ডিসি থেকে আবার এসিতে কনভার্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমার হ্যাঁ এখানে একটা স্টেশন লাগবে, এখানে একটা, এটা হলো কনভার্টার স্টেশন 1, এখানে কনভার্টার স্টেশন 2, দুই এনে দুটা কনভার্টার স্টেশন লাগবে। এই জায়গাটা হলো তোমার ডিসি, আর দুই সাইডে তোমার এসি। এইরকম তোমার ইয়ের ক্ষেত্রেও, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমাদের এসি ডিস্ট্রিবিউশন, বেশিরভাগই এসি ডিস্ট্রিবিউশন ডিসি ডিস্ট্রিবিউশনও হতে পারে, কিন্তু ডিসি ডিস্ট্রিবিউশনে তোমার এখানে ওই লসের ব্যাপারটা আছে। হ্যাঁ, তো যদিও মানে লস মানে কি তোমার ইকোনমিক্যালি এটা প্রফিটেবল, যদিও এটার পারফরমেন্স অনেক বেটার, এটার ভোল্টেজ ড্রপটা কম হবে, এটা ওই থার্মাল রেজিস্ট্যান্সটা ওইটা কম হবে, তোমার হিট কম হবে, এটার কন্ডাক্টরের সাইজটাও কম দরকার হবে, কিন্তু এটাতে তোমার ওই যে কনভার্টার স্টেশন দুটা লাগবে, এই কনভার্টার স্টেশন দুটা হলো খুবই এক্সপেন্সিভ। তো এখন যদি হ্যাঁ ডিস্ট্রিবিউশন হয়, ডিসি ডিস্ট্রিবিউশন হয়, তো সেক্ষেত্রে তুমি যদি লোডটা মানে ডিসি লোডটায় কানেক্ট করো, তাহলে এসি থেকে একটা কনভার্টার স্টেশনে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাকে ইনশিওর করতে হবে যে তোমার যে লোডগুলো সবগুলো ডিসিতে অপারেট করবে। এনিওয়ে, তো এগুলা নিয়ে আমরা ডিটেইলস করবো, নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো মেইনলি আমরা এসি ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথাবার্তা বলবো। এখানে যদিও দুটো আছে, ডিসি ডিস্ট্রিবিউশন, এসি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমরা এই এসি ডিস্ট্রিবিউশন নেই, মেইনলি মানে সময়টা দিব, ডিসি ডিস্ট্রিবিউশনটা নিয়ে অত দেব না, তার কারণ এটা অত মানে পপুলার নয়। ডিসি ডিস্ট্রিবিউশনটা যদিও ডিসি ট্রান্সমিশনটা অনেক ক্ষেত্রে এটা পপুলার, লং ডিস্টেন্সে যখন তোমাদের এটা ট্রান্সমিট করবে এটা প্রফিটেবল হবে। তো সেক্ষেত্রে এই যে দেখো এইচভিডিসি ট্রান্সমিশন, এইচভিডিসি ট্রান্সমিশন, তো এই যে তোমার কনভার্টার স্টেশন একটা, এখানে আরেকটা কনভার্টার স্টেশন, এই দেখো তোমার ডিসি লাইন, আর এই সাইডেও এসি সিস্টেম, এই সাইডেও এসি সিস্টেম। এইগুলো নিয়েও আমি অল্প কিছু তোমাদের কভার করব যদি সময় পাই। আর মেইনলি তোমাদের যেটা আলোচনা করব, লাইন কম্পেনসেশনের জন্য আমাদের এই যে পিএসসি অথবা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে যেসব বলে কম্পেনসেটর, যেটার নাম হলো স্ট্যাটকম বা এসবিসি কথা অথবা থাইরেস্টার, টিসিএসসি বলে, এই ধরনের অনেকগুলো ডিভাইস আছে যেগুলোকে এক কথায় বলে ফ্যাক্স ডিভাইস। ফ্যাক্স হলো, এটা হলো ফ্লেক্সিবল, এটা হলো এসি, আর এটা হলো কম্পেনসেটর, আর
এটা হলো সিস্টেম, আর এটা এই মধ্যে হয় নাই। তো এই এটা পুরোটা একটা ফুল মিনিং আছে। সেই এটাকে সংক্ষেপে ওই হলো ফ্যাক্স ডিভাইস বলে, যেটাকে আমরা ওএক্সএল এ ট্রান্সমিশন সিস্টেম। আচ্ছা, তো ওগুলো নিয়ে হালকা একটু আমি তোমাদের এখন আইডিয়া দেবো, বেশি না, বেশি ডিপে যাবো না। আচ্ছা, এখন তোমাদের এই মিডের সিলেবাস নিয়ে যদি তোমাদের কোনো ইয়া থাকে, কথাবার্তা থাকে, সেখানে বলতে পারো। মিডের সিলেবাস নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। মিডে তোমাদের শুধুমাত্র ওভারহেড ট্রান্সমিশন নিয়েই হলো না, আন্ডারগ্রাউন্ড দেওয়া আছে। না ওভারহেড ওভারহেডের হলো একটা হলো মেকানিক্যাল পার্ট আর একটা হলো ইলেকট্রিক্যাল পার্ট। দেখো এই দুটো পার্ট। স্যার এগের 8.19 স্যার মেথ কা স্যার ক্যালকুলেশন 8.19 আর এখানে তো মেটার বই থেকে এই পড়া এখানে স্ট্যাকের ভিতরে তোমাদের হলো একটা হলো ইকুয়াল সাপোর্ট আর একটা হলো আনইকুয়াল সাপোর্ট, দুটো ক্যাটাগরি। জি স্যার। আর আরেকটা হচ্ছে উইন্ড আর একটা হলো উইন্ড লোডিং, আইস লোডিং। এই দুটো হলো কনসিডার করে স্যার ইয়ার ক্ষেত্রে স্যার কোশ্চেন স্যার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে করছেন? এখন তোমাদের সেট এ সেট বি স্যার মানে সেট থেকে 10 আর ইয়ার থেকে ওই শুরু থেকে যেভাবে বলছিলাম, এখন তো আমি বলে ভুলে গেছি কি বলছিলাম তোমাদের। স্যার বলছিলেন নাকি মানে বলছিলেন কোশ্চেনটা হইলে তখন বলে দিলেন কোশ্চেনটা আপনাকে দেই স্যার একবার আচ্ছা, এই সেট থেকে একটা কোশ্চেন আছে একদম পাক্কা 10 মার্ক এখানে তিনটে কোশ্চেন তো আর 10 মার্কের। হ্যাঁ, একটা তোমার হ্যাঁ তোমার একটা থিওরি আর একটা হলো মিনিমাম একটা আছে মিনিমাম। তার মানে মিনিমাম 10 মার্কস। 10 মার্কের এটা গড়াইয়ে 15 মার্কস হতে পারে। আচ্ছা স্ট্রিং এফিসিয়েন্সি আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা এখানে দুটো আছে, একটা হলো ইকুয়াল আর একটা হলো আনইকুয়াল। প্রবলেমগুলো তোমাদের হলো প্র্যাকটিস করবা। ইফেক্ট অফ আইস লোডিং এটাও আমরা কভার করছি, থিওরি করছি, আবার তোমার প্রবলেমও করছি। এবং সেখানে আমি একটা সিম্পলিফাইড একটা হ্যাঁ ইকুয়েশন বানাই দিয়েছিলাম। তো ওই বানানোর জিনিসটা তোমরা একটা প্র্যাকটিসও করবে। আর আরেকটা তোমাদের এই মেকানিক্যালের ইনসুলেটর নিয়ে, এটা ওই ইনসুলেটর ওখান থেকে একটা ফুল কোশ্চেন আছে। স্ট্রিং যে হ্যাঁ ইমপ্রুভ করার জন্য তিনটা স্টেপস আছে। ওটা স্যার একটা স্ট্রিং এফিসিয়েন্সি কি আছে থিওরি আছে স্ট্রিং এফিশিয়েন্সি স্যার ওইটা কি থিওরি আছে? থিওরি থাকলেও থাকতে পারে। তিনটা থিওরি আছে, একটা স্ট্রিং এফিসিয়েন্সি সূত্রটা কিভাবে বানায়, তারপরে তো কিভাবে ইনপুট করা যায়, আর একটা হচ্ছে ধরনের আর ম্যাথ বলছে 8.1 থেকে 8.1 এই স্ট্রিং এফিশিয়েন্সি হ্যাঁ আচ্ছা কোনটা বললে 8.1 থেকে 8.5 8.1 তুমি বলছিলে প্র্যাকটিস করতে। হ্যাঁ নাম্বার দেন তোমার 8.5 এর দরকার। তার এই স্যার কোনটা স্যার 8.19 19 দেখে শেষ হয়ে গেল। আর কি স্যার করোনার ম্যাথ তো নাই তাই না স্যার? করোনা
মনে হয় না মনে হয় না তুমি যদি করাই থাকি তাহলে ওটা প্র্যাকটিস করবে করার নেই গণনা থাকলে সংখ্যাটা না করে থাকলে তাহলে ওটা দেব না হবে অনেক একটু দেয় তারপর স্যার আপনি আর ওইদিকে তোমাদের ইলেকট্রিক্যাল প্যারামিটারের ভিতরে আমরা ইন্ডাকটেন্স বার করতে শিখেছি ক্যাপাসিট্যান্স বার করতে শিখেছি এখন ইন্ডাকটেন্সের জন্য তোমাদের অনেক ধরনের কেবল একটা হলো সিঙ্গেল তারপরে বান্ডেল কন্ডাক্টর তারপরে ওই যে তোমাদের স্ট্যান্ডার্ড কন্ডাক্টর তো এগুলোর জন্য আমরা বিভিন্ন ফর্মুলা হলো ইউজ করছি এবং ওই রিলেটেড কিছু প্রবলেমও করছি এইগুলো আমরা প্র্যাকটিস করব 4.1 আচ্ছা ওই যে ওটা আমি বলছি 8.1 ওই একটা মেথড না 8 কি বলতে উপরে স্যার প্রিভিয়াস ডাবল এটা কি স্যার স্যার নিজেরটা স্যার হ্যাঁ জি স্যার এখানে স্যার টিয়ার ভ্যালুটা স্যার বের করতে স্যার 1.29 আচ্ছা এখানে কিন্তু এই ইন্ডিয়ান বইতো মেহতার তোমার এখানে কিছু ভুলভ্রান্তি আছে ফর্মুলার ভিতরে তো ওগুলো একটু তোমাদের ইয়ে করতে হবে আপনি তো আছেন হ্যাঁ হ্যাঁ আমি যেভাবে পড়াচ্ছি ওই ওটা ফলো করবা তাহলে আর কোনো সমস্যা হবে না এখন বলো এটাতে কি হয়েছে স্যার এখানে স্যার টিয়ার ভ্যালুটা এই টি এর ভ্যালুটা এই যে সেফটি ফ্যাক্টর আমরা ইউজ করছে এখানে কি বলছে ওই দেখো সেফটি ফ্যাক্টর 5 তার মানে সে ম্যাক্সিমাম যত লোড নিতে পারে কেবলটা তার 5 ভাগের 1 ভাগ আমরা অ্যাপ্লাই করতেছি সেফটি ফ্যাক্টর 5 মানে তার মানে ওয়ার্কিং লোড সেটা হলো ওই ম্যাক্সিমাম 5 ভাগের 1 ভাগ এই জন্য 5 দেওয়া হয়েছে ক্লিয়ার একটা হলো তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা যাবই না তার কারণ শেষ যে কোনো মুহূর্তে ওটা ফেল করে যেতে পারে ব্রেক করে যেতে পারে এই জন্য সেফটি ফ্যাক্টর 5 ইউজ করতেছে তার মানে ওয়ার্কিং যে স্ট্রেংথ অথবা ওয়ার্কিং যে লোডটা ওয়ার্কিং টেনশন সেটাই হলো 5 ভাগ ক্লিয়ার আর কিছু আর কিছু না স্যার বলো এখন 4.1 স্যার 4.1 এর ক্যালকুলেশনটা স্যার বলে দিন 4.1 প্রিভিয়াস ডাবল লাইন এটা ভিডিও আছে ভিডিও আছে আর এটা আসলে ইন্টারভিউ লাগবে এটা তো 4.9 মনে হয় তাই না না স্যার এই বইয়ে ওই ম্যাথে আছে কিন্তু স্যার ভিডিও আছে আপনি ভিডিও দেখেন না ভিডিওটা দেখে নিন এরপরে যদি কোনো সমস্যা থাকে অফিসে এসো তোমাদের তো এটা লাস্ট এক্সাম এর ফাঁকে আরো সময় তোমার মানে অফিস যেই পাবে কালকের দিন একটা আছে শনিবার একটা আছে হ্যাঁ রবিবারে তোমাদের এটা এক্সাম আগে ছিল যে ক্যাপাসিট্যান্স এই কোর আর এর ভিতরে ক্যাপাসিট্যান্স ফর্ম কিন্তু এখন তোমার ক্যাপাসিট্যান্স হবে একদিকে এই দুটার মাঝে একটা ক্যাপাসিট্যান্স হবে এই দুটার মাঝে একটা ক্যাপাসিট্যান্স হবে এই দুটার মাঝে একটা হবে আবার এটার মাঝে একটা হবে এটার মাঝে একটা হবে এটার মাঝে একটা হবে তো এখন টোটাল ক্যাপাসিট্যান্সের হিসাবটা আমার তাহলে কি হবে আবার এই জায়গাটা কিন্তু ইউজার এটা কিন্তু ডাউন করে তাহলে আমাদের নেট ক্যাপাসিট্যান্স সেটা আমরা এখানে দেখতেছি যে এটা আমাদের সেই কোর মানে এটা হলো কেবলটা এই তিনটা কোর এখন এই সেই ক্যাপাসিট্যান্স হলো এখন ক্যাপাসিট্যান্স এখন এই জন্য মানে
নাম ভাবগুলো ডিফারেন্ট। এটা হলো সিসি, বিটুইন ক্যাপাসিটর বিটুইন কোর, আর একটা হলো সিই, কোর আর হলো আর্চ। এই বাইকটা আর ড্রাইভার আছে সিসি, সিই, একটা হলো সিসি আর একটা হলো সিই। এখন এটা যেহেতু সেম পটেনশিয়ালে আছে, গ্রাউন্ড পটেনশিয়ালে, তো এই জন্য আমরা কি বলে এটাকে এখন এটার ইকুইভ্যালেন্ট আমরা এখান থেকে সরাসরি এটা যদি বানাতে চাই, তাহলে এখানে তুমি যদি একটা ইয়ে করে নাও, এই ডেল্টাটাকে y বানাও, তাহলে কিন্তু এটা মতো হবে। এখন তুমি ডেল্টাটাকে y, এই এত কিছু দরকার নাই, এগুলো বাদ দিয়ে সরাসরি এখান থেকে তুমি এখন ডেল্টা y আমরা যে কনভার্সন করি মানে কিন্তু ইম্পিডেন্সের হিসাব করি, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স, ঠিক আছে? কিন্তু এখন ক্যাপাসিট্যান্সের সাথে ক্যাপাসিটিভ ইন্ডাক্ট্যান্সের সম্পর্ক হলো কিন্তু 1/ωc, ঠিক আছে? তো ধরুন তুমি যদি এখন ওই যে এই ডেল্টাটাকে y বানাও, ডেল্টাটাকে y বানালে তোমাদের রুল হলো, আচ্ছা এখানে ধরো এটা হলো z1 z2 z3, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যেটা আসবে এই জায়গাতে, ধরো এটাকে নাম দিলা z12, এর ভ্যালুটা কি হবে z1 z2 ডিভাইডেড বাই z3। আচ্ছা ওটার বিপরীতে যে দুটো থাকবে হ্যাঁ প্লাস z3 টোটালটা, বুঝেছ? এখন তুমি যদি ওই এটার এই কথা ইউজ করো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ধরো z1 আর z2 এখানে আমরা ইকুয়াল বলতেছি, এই ইকুয়াল ক্যাপাসিট্যান্স যেহেতু, তো ওটাকে আমরা ইকুয়াল বলতেছি। তাহলে z1 z2 যদি ইকুয়াল হয় আর z3 যদি ইকুয়াল হয়, তাহলে এখানে কি হচ্ছে z1 স্কয়ার আর 3z হচ্ছে, তাই না? তার মানে এখানে z/3, তো এখন হ্যাঁ এখন z/3 এটা যদি আমি ক্যাপাসিট্যান্সের হিসাব করি, তাহলে z12 আর এখানে আচ্ছা এখানে 1/ωc12 আর এই সাইডে হ্যাঁ 1/ωc/3, সরি হ্যাঁ, তার মানে এখানে 1/3ωc, এগুলো লাগে সেটা এই যে এটা ওভার সাইডে দিলো কি বুঝাইতে 3 আছে সেটা তো না স্যার, স্যার z1 1/ωc z এই যে এই রিলেশন, তাহলে এখানে আমি যদি হ্যাঁ z এর মানটা বসাইছি নাম দেব, এটা মনটা উঠাই দিই, তাহলে 1/ωc2, আর এখানে হলো এটা z, তাহলে এটা এটা যদি সিম্পলি আমাদের এখানে ধরো এখানে সরাসরি রেজাল্টটা বসাই দিচ্ছে, ঠিক আছে? এখন যদি এখানে এটাই আমি কই যে তুমি এটা ডিরাইভ করে দেখাও ডিটেইলস কিভাবে আসে, তাহলে তোমাকে এভাবে দেখাতে হবে, তাহলে কেমন তো নিয়ে আসেনি, তাহলে টুকে না নিলে তো খুঁজে পাবো, হ্যাঁ? তাহলে হ্যাঁ এখন এই দুটো যদি আমি ইয়ে করি, তাহলে তো হচ্ছে C12 ইকুয়াল টু C দেখতে পারি না,
এটার সাথে এটা যদি সমান করে দিই। হ্যাঁ, তাহলে এই যে এটার থেকে যদি আমি এখন তাহলে এই ভিতরের পার্টটা থেকে আমি কি পাচ্ছি, যে ভিতরের পার্টটাকে যদি আমি রিপ্লেস করি, অন্য একটা কালার নেই, তাহলে আমি বললাম এই ভিতরের পার্টটাকে আমি রিপ্লেস করতেছি। তাহলে এই পার্টে এখানে যে ক্যাপাসিট্যান্সটা এটাকে বললাম C12, আর প্রত্যেকটা গাড়ি C12 সমানই হবে, অথবা C ইকুইভ্যালেন্ট বলতে পারি। এখন সেই C12 ভ্যালুটা এটা, তাহলে আমরা এখন এখান থেকে আমরা লিখতে পারি এখন এই পার্টটা যা আছে তাই CE, আর এই পার্টে আসলে তোমার আরেকটা C12 বুঝেছে? আচ্ছা, আবার এই সাইডেও একই জিনিস, এই সাইডেও একই জিনিস। বুঝেছে? আবার তোমার এই পার্টটাতে এগুলা সব ইয়ে করা, গ্রাউন্ড করা আছে, তার মানে একই পজিশন। তাহলে এখানে আমার কি দাঁড়ালো, এটা হলো 3C, হ্যাঁ 3cc, এটা cc, এটা যদি আমি cc বলি, তাহলে এই দুটো ক্যাপাসিট্যান্স আমার সরাসরি অ্যাড হবে। তো এটাই C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 3cc, কিন্তু সমান হ্যাঁ ওই এই পার্টটা যেটা আমি ভাঙলাম, ভাঙে টেনে দ্যাট 1। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো, এখন তোমার এই F থেকে এই নিউটন পর্যন্ত তোমার CE প্লাস 3cc, সিটা এটা তো যা আছে তাই, এটা তো টাচ করি নেই, এটা সিটা তো টাচ করি নেই, সমান একেবারে হ্যাঁ একই সমানে, একই ভোল্টেজ যেহেতু আর একই ডিসটেন্সটাও একই ম্যাটেরিয়াল, তো আমরা মানে সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে তিনটাই একই সমান। ক্লিয়ার? তাহলে আমার টোটালটা ভ্যালুটা দাঁড়ালো যে এই এম থেকে এ পর্যন্ত, তাহলে একটা CE প্লাস 3cc। এখন বইয়ের ভিতরে তোমার এটা কিভাবে আসলো এটা অত ডিটেইলস দেখাই নাই, খালি সরাসরি এটা আসবে এটা জানাস। তো এখন এটা যদি পরীক্ষায় বলি তুমি যে শো দ্যাট তোমার এটার যে ক্যাপাসিট্যান্সটা অথবা এখান থেকে এটাকে কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যায় সেটা তুমি প্রমাণ করো। তো এরা একভাবে প্রমাণ করছে আর আমি অন্যভাবে করলাম, করা যাবে? 2 থেকে 3 লাইনের আনসারটা। আচ্ছা, তো সেটাই তোমাদের ওখান থেকে তারপরে চার্জিং কারেন্ট কোন কথায় হয়তো বলা হতে পারে যে তুমি এইটাই করছো, এটা যে হবে এটা তুমি প্রমাণ করে দাও।
এটার জন্য এই পর্যন্ত মেজারমেন্ট এটা পড়ানোর দরকার নাই, কিভাবে এটা বের করতেছে মেজার করতেছে এটা দরকার নাই, এগুলারও দরকার নাই, এগুলা ডাইরেক্টলি করা যায়। এই প্রবলেমটা করা যায় যে ক্যাপাসিট্যান্স পার কিলোমিটার অফ এ 3-phase welded cable at the microfarad between two poles with earth core connected to the sheet. Calculate the KVA rating taken by the kilometer. তার মানে তোমার এই ইয়ার ভ্যালুটা তার মানে তোমার এটা হলো পার কিলোমিটারে তোমার পার কিলোমিটারে এই পরিমাণ ক্যাপাসিট্যান্স। 1/x equal to 1/y হয়, তাহলে x equal to y হবে, তাহলে এখানে বলছি 1/c equal to 1/, এখানে 1/c2 equal to এটা চিন্তা করতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে কি তোমরা কেবল নাস্তা করতেছো নাকি না এই যে 26 ওই যে স্যার ওই যে নাস্তা লেন্থের একটা কেবল, এটা তোমার চার্জিং কারেন্টের হিসাবটা আছে, চার্জিং কারেন্টের হিসাবটা। তাহলে 20 কিলোমিটারে আমার টোটাল ক্যাপাসিট্যান্স কত সেটা আমি বের করে নিব, নিয়ে গিয়ে তারপরে তুমি ইয়ে করো, বাকি হিসাবটা করো। তো এখানে কোর টু নিউট্রাল ক্যাপাসিট্যান্স এখানে 20 কেন, এটা হলো 20 কিলোমিটারের জন্য এটার সাথে 20 দিয়ে গুণ, আর এটা হলো ভোল্টেজ পার ফেজ, মানে আমাদের 3-phase সিস্টেমে যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটা লাইন টু লাইন ভোল্টেজ। তোমার এখন ফেজ ভোল্টেজটা বের করে দিতে হবে, এই জন্য ফেজ ভোল্টেজটা হলো তোমার এটা, এখন ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। তাহলে আমার এখন টোটাল ক্যাপাসিট্যান্সটা যদি আমি বের করতে পারি, সেই ক্যাপাসিট্যান্সের সাথে তোমার এই কারেন্টের যেটা হিসাবটা, যে চার্জিং কারেন্ট ভোল্টেজকে তুমি xc দিয়ে ভাগ করতে হবে, পার ফেজ ভোল্টেজকে। এখন xc মানে 1/c, তার মানে ভোল্টেজ থাকলো 1/c মানে ওমেগা c। এখন টোটাল লাগবে cn,